আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আর্যত আদর্জান অনলাইন স্কুল এবং আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক, আর্যত আদর্জান উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের জন্য উপস্থাপন করছি নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় তৃতীয় এবং হৃদযন্ত্রের কথা, পাঠ 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে চলো দেখে নিই আজকের পাঠ পরিচিতি। তোমরা এখানে একটি ভিডিও লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? একটি রক্তনালিকার মাধ্যমে রক্ত প্রবাহিত হচ্ছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠের বিষয় রক্তের গঠন ও কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নিই আজকের এই পাঠের শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা রক্ত কি, এর উপাদান এবং কাজ ব্যাখ্যা করতে পারবে। রক্তকণিকা কি, এদের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে। রক্তের উপাদান সমূহের অস্বাভাবিক অবস্থা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, চলো শুরুতে দেখে নিই রক্ত ও এর উপাদান সমূহ। রক্ত কি? আমাদের দেহে যে অসংখ্য নালিকা রয়েছে এবং এই নালিকার মধ্য দিয়ে একটি বিশেষ তরল পদার্থ প্রবাহিত হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেহের যে বিভিন্ন নালিকা, এই নালিকার মধ্য দিয়ে প্রবাহিত তরল পদার্থটি হচ্ছে রক্ত। এর রং লাল। অর্থাৎ কিছু মেরুদণ্ডী এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর দেহের ভিতরের সরু নালী সমূহে লাল রঙের যে তরল পদার্থ থাকে তাকেই রক্ত বলে। এই রক্ত এক প্রকার তরল পরিবহন যোজক কলা বা টিস্যু। মানব দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা মোট ওজনের 8%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি রক্তনালিকা দেখতে পাচ্ছ এবং এর ভিতর দিয়ে প্রবাহিত রক্ত দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো তো এই পিকচারটি, এই যে রক্তনালী পিকচারটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা কি কি উপাদান দেখতে পাচ্ছ? কয় ধরনের উপাদান দেখতে পাচ্ছ? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা প্রধানত 2 ধরনের উপাদান দেখতে পাচ্ছ। একটি হচ্ছে তরল উপাদান। তরল উপাদান, এই উপাদানটিকে বলা হচ্ছে রক্তরস বা প্লাজমা। এই রক্তরস বা প্লাজমার পরিমাণ মোট রক্তের 55%। এবং আরেকটি উপাদান দেখতে পাচ্ছ, এই উপাদানগুলো কঠিন উপাদান, কিছুটা কঠিন। এই কঠিন উপাদানগুলোকে বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা রক্তকণিকা, যা মোট রক্তের 45%। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কঠিন উপাদান বা রক্তকণিকাগুলো আবার দেখো, তোমরা লক্ষ্য করো, এই কঠিন উপাদানগুলো আবার বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে। দেখো তো, লক্ষ্য করো কয় ধরনের দেখা যাচ্ছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই কঠিন উপাদান সমূহ রক্তকণিকাগুলো 3 ধরনের দেখা যাচ্ছে। এই প্রথমে লক্ষ্য করো, এটি বৃত্তাকার গোল, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এবং কিছুটা সাদা রঙের যে তোমরা উপাদানগুলো দেখতে পাচ্ছ শক্ত, এই উপাদানগুলোকে বলা হচ্ছে শ্বেত রক্তকণিকা। এবং কিছুটা হলুদ রঙের যে কর্ষিকাযুক্ত কঠিন উপাদানগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে অনুচক্রিকা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা রক্তের মধ্যে প্রধানত 2টি উপাদান দেখতে পেলাম, তরল উপাদান, কঠিন উপাদান। তরল উপাদানটি হচ্ছে রক্তরস বা প্লাজমা এবং কঠিন উপাদানটি হচ্ছে রক্তকণিকা। এই রক্তকণিকাগুলো আবার 3 ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আবার রক্তরস বা প্লাজমার উপাদান এবং এর কাজ দেখে নিই। রক্তরস বা প্লাজমা কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি রক্তনালী দেখতে পাচ্ছ। এই রক্তনালীর যে উপাদানগুলো রয়েছে, শক্ত উপাদান, কঠিন উপাদান, এগুলোকে যদি আমরা সরিয়ে নেই, অর্থাৎ রক্তকণিকাগুলো যদি সরিয়ে নেই, তাহলে যে উপাদানটা থাকে, দেখো লক্ষ্য করো, যে তরল উপাদানটি থাকে, এই তরল উপাদানটিকে বলা হয় রক্তরস বা প্লাজমা। অর্থাৎ রক্তের কঠিন উপাদান বা রক্তকণিকা সমূহকে সরিয়ে নিলে যে তরল পদার্থ থাকে তাকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তের 55% এই রক্তরস বা প্লাজমা। এই রক্তরসের গঠনে 90% পানি, বাকি 10% জৈব ও অজৈব পদার্থ থাকে। এর উপাদান সমূহ: অজৈব উপাদান ইনঅর্গানিক আয়ন, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম, ক্লোরিন, বাইকার্বনেট আয়ন, বাইফসফেট আয়ন। গ্যাসের মধ্যে রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। প্লাজমার প্রোটিন রয়েছে, প্রোটিনগুলোর মধ্যে হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন। এর মধ্যে রয়েছে অর্গানিক পুষ্টি উপাদান, গ্লুকোজ, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ফসফোলিপিড এবং নাইট্রোজেন গঠিত বর্জ্য, ইউরিয়া এবং অ্যামোনিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রক্তরস বা প্লাজমার কাজ কি কাজ করে? রক্তরস বা প্লাজমা এটা আমাদের রক্তকণিকাগুলোকে পরিবহন করে।
নাইট্রোজেন গঠিত বর্জ্য পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসাবে পরিবহন করে, রক্ত জমাটকারী উপাদানসমূহ পরিবহন করে, হরমোন, লিপিড, এনজাইম পরিবহন করে, রক্তে অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার লোহিত রক্ত কণিকা সম্পর্কে জানি। লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হাত পা কেটে গেলে যে রক্ত বের হয় সেখানে আমরা রক্তের রং লাল দেখতে পাই। এই লাল রক্তের জন্য দায়ী যে রক্তকণিকা সেটাকে লোহিত রক্তকণিকা বলা হয়। এই লোহিত রক্তকণিকাগুলো সাধারণত বৃত্তাকার। এই যে তোমরা এখানে গঠনগুলি দেখতে পাচ্ছ, দুই দিকে দ্বি অবতল, এই বৃত্তাকার গঠন, এটি হচ্ছে লোহিত রক্তকণিকা। অর্থাৎ রক্তের দ্বি অবতল চাকতির ন্যায় আকৃতির বিশিষ্ট হিমোগ্লোবিন যুক্ত, অর্থাৎ হিমোগ্লোবিনে ভর্তি চ্যাপ্টা যে ভাসমান ব্যাগ, এই ভাসমান ব্যাগকে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রক্তের দ্বি অবতল চাকতির আকৃতি হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা ভাসমান ব্যাগকে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বলে। এই লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য সমূহ: এরা অস্থিমজ্জায় উৎপন্ন হয়, 120 দিন বা 4 মাস এরা বেঁচে থাকে। এই লোহিত রক্তকণিকা বিভাজিত হয় না, নিউক্লিয়াস এদের অনুপস্থিত এবং এরা প্লীহায় সঞ্চিত থাকে। লোহিত রক্তকণিকার কাজ: এরা প্রতি কোষে অক্সিজেন সরবরাহ করে, নিষ্কাশনের জন্য এরা কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে পরিবহনের কাজ করে, হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল ক্ষারের সমতা রক্ষা করার জন্য এটা বাফার হিসাবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা জানি দ্বিতীয় আরেকটি প্রধান রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট। শ্বেত রক্তকণিকা কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রক্তে যে 3টি উপাদান দেখতে পেয়েছো তার মধ্যে একটি হচ্ছে কিছুটা সাদা রঙের। এই সাদা আকৃতির কঠিন উপাদানগুলোকে বলা হচ্ছে শ্বেত রক্তকণিকা। এই যে তোমরা সাদা গঠনগুলি দেখতে পাচ্ছ রক্তের মধ্যে, এটা হচ্ছে ভিতরের, এর গঠনটা হচ্ছে সাধারণত এরকম বৃত্তাকৃতির, নিউক্লিয়াস যুক্ত। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। অর্থাৎ রক্তের নির্দিষ্ট আকার ও হিমোগ্লোবিন বিহীন নিউক্লিয়াস যুক্ত কিছুটা সাদা রঙের কঠিন বস্তুকে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, লক্ষ্য করো। এরা আকারে সব কণিকা থেকে বড় হয়ে থাকে। এদের আয়ুষ্কাল সাধারণত 1 থেকে 15 দিন এরা বেঁচে থাকে। এরা নিজেরাই চলাফেরা করতে পারে। এদের ডিএনএ আছে। এদের রক্তজালিকা ভেদ করে টিস্যুতে প্রবেশ করতে পারে। এই শ্বেত রক্তকণিকা রক্তজালিকা ভেদ করে টিস্যুতে এরা প্রবেশ করতে পারে। এরা ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এদের দেহে জীবাণু আক্রান্ত হলে দ্রুত বংশবৃদ্ধি ঘটে এবং প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000 ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট থাকে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্বেত রক্তকণিকার গঠন, বৈশিষ্ট্য এবং কাজ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো আমরা শ্বেত রক্তকণিকার প্রকারভেদ দেখে নিই। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। তোমরা এখানে লক্ষ্য করো চিত্রটি, শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছ? বিভিন্ন ধরনের রক্তকণিকা দেখতে পাচ্ছ। এগুলি সবই হচ্ছে শ্বেত রক্তকণিকা। তুমি একটু গভীরভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, দেখবে এই যে 5টি শ্বেত রক্তকণিকা দেখতে পাচ্ছ, 5 ধরনের, এদের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেটি কি দেখো, লক্ষ্য করো। তাদের সাইটোপ্লাজমটির মধ্যে একটি ভিন্নতা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, লক্ষ্য করো। এই যে তোমরা দুটি শ্বেত রক্তকণিকা দেখতে পাচ্ছ, এরা একেবারে স্বচ্ছ। এদের সাইটোপ্লাজমে কোনো দানা নেই, এরা দানাবিহীন। এবং বাকি যে 3টি শ্বেত রক্তকণিকা দেখতে পাচ্ছ, তাদের ভেতরগুলো দানাযুক্ত, দানাদার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে দানা আছে কি নেই, অর্থাৎ দানার উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে এই শ্বেত রক্তকণিকাগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাইটোপ্লাজম বিহীন, সাইটোপ্লাজম দানাবিহীন, এদেরকে বলা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট উদাহরণ হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট। লিম্ফোসাইট, মনোসাইট। আরেকটি হচ্ছে এদের সাইটোপ্লাজম দানাযুক্ত, এদেরকে বলা হচ্ছে, এদের সাইটোপ্লাজম দানাযুক্ত, এদেরকে বলা হচ্ছে গ্রানুলোসাইট। এদের বলা হচ্ছে গ্রানুলোসাইট। উদাহরণ হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো এবার আমরা শ্বেত রক্তকণিকার গঠন ও কাজ দেখে নিই।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দুই প্রকারের পাঁচটি শ্বেতরক্ত কণিকা দেখতে পেলাম। মনোসাইট, লিম্ফোসাইট, ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। এরা সামগ্রিকভাবে দুই প্রকার, অ্যাগ্রানুলোসাইট, গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইটের গঠনগুলি দেখে নেই। এদের সাইটোপ্লাজম দানাহীন, স্বচ্ছ, কোনো দানা নেই। এদের মধ্যে লিম্ফোসাইট, মনোসাইট হচ্ছে উল্লেখযোগ্য। এরা লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে তৈরি হয়। লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা এবং মনোসাইটগুলো ডিম্বাকার, বৃত্তাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা। লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডি উৎপন্ন করে এবং রোগ জীবাণু ধ্বংস করে। মনোসাইটগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এবার আসো আমরা গ্রানুলোসাইট সম্পর্কে জানি। এদের সাইটোপ্লাজম দানাযুক্ত। নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে এদেরকে তিন ধরনের হয়ে থাকে: নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। নিউট্রোফিল ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, আর ইওসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে। এই রাসায়নিক পদার্থটি অ্যালার্জি প্রতিরোধ করে। এবং বেসোফিল হেপারিন নামক একটি পদার্থ নিঃসৃত করে, যা রক্তবাহিকা জমাট বাঁধাতে বাধা প্রদান করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা দেখে নিই তৃতীয় সর্বশেষ রক্তকণিকা, অনুচক্রিকা থ্রম্বোসাইট। অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, রক্তে যে কিছুটা হলুদের বর্ণের অর্থাৎ শাখা প্রশাখা যুক্ত শিকড় যুক্ত যে কণিকাগুলো তোমরা দেখতে পেয়েছো, এই কণিকাগুলি সাধারণত অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। অর্থাৎ রক্তে গোলাকার, ডিম্বাকার অথবা রড আকার শিকড়ের ন্যায় কিছুটা হলুদ নিউক্লিয়াস বিহীন মাইটোকন্ড্রিয়া ও গলগি বস্তু যুক্ত কণিকাগুলোকে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট বলা হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই অনুচক্রিকার বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অর্থাৎ এদের প্রধান কাজ হচ্ছে আমাদের রক্তকণিকা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে, নষ্ট হলে সেটা মেরামত করে দেয়। এরা কিন্তু সম্পূর্ণ কোষ নয়, এরা একটা অস্থিমজ্জা কোষের বিচ্ছিন্ন অংশ। অর্থাৎ এই অনুচক্রিকা বা থ্রম্বোসাইটগুলো কোনো সম্পূর্ণ একক কোষ নয়, এরা অস্থিমজ্জার অংশ বিশেষ। এদের গড়ায়ু 5 থেকে 10 দিন। এরা মানব দেহে প্রতি ঘন মিলিমিটারে 2.5 লাখের মতো উপস্থিত থাকে। এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুচক্রিকা বা থ্রম্বোসাইটের প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চন প্রক্রিয়া, অর্থাৎ রক্ত জমাট বাঁধা। কোনো কারণে যদি রক্তনালিকা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই রক্তনালিকা ক্ষতিগ্রস্ত অংশকে সে মেরামত করে। এটাকে বলা হয় রক্ত তঞ্চন প্রক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি ভিডিওটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে নিশ্চয়ই ব্লাড ক্লটিং বা রক্ত তঞ্চন প্রক্রিয়াটি বুঝতে পারবে। If we are careless while using a knife, we might cut our finger. A zoomed-in view of the damaged area shows that the knife ruptures a blood vessel. This causes immense loss of blood. Inside the artery, we observe the RBCs and platelets, which escape out through the damaged area. The platelets play a very important role in the initiation of blood clotting. The blood platelets release a substance called thromboplastin. In the presence of thromboplastin and calcium ions, the prothrombin present in the blood gets converted into thrombin. This thrombin now catalyzes the conversion of fibrinogen into fibrin. These fibrin travel towards the damaged area. Here, this thread-like fibrin forms a mesh. The RBCs get caught and remain entangled. These RBCs and fibrin threads together form the blood clot. This clot manages to plug the gap in the ruptured artery and thus prevents further blood loss. আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রক্ত তঞ্চন প্রক্রিয়া বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে সক্ষম হয়েছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা দেখে নেই, তোমাদের জন্য একটি কাজ রেখেছি, জোড়াই কাজ। আশা করি নিশ্চয়ই তোমরা এই কাজটি করতে পারবে, যে রক্তের সাধারণ কাজসমূহ ব্যাখ্যা করো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে রক্ত এবং এর উপাদান গঠন সম্পর্কে জানলাম, সেখান থেকে আমরা যে কাজগুলো দেখতে পেলাম, তার মধ্যে প্রথম হচ্ছে রক্ত আমাদের শ্বাসকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে রক্ত একমাত্র মুখ্য ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হরমোন পরিবহন করে। রক্ত কি করে? হরমোন পরিবহন করে। আমাদের যে খাদ্য সার রয়েছে, খাদ্য রস, খাদ্য উপাদানগুলো যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট, এগুলো রক্ত পরিবাহিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেহে নাইট্রোজেন গঠিত যে বর্জ্য রয়েছে, নাইট্রোজেন গঠিত বর্জ্য নিষ্কাশনে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই নাইট্রোজেন গঠিত বর্জ্য, কার্বন ডাই অক্সাইড, এগুলো নিষ্কাশনে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও রক্ত প্রতিটি অ্যান্টিজেনের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে আমাদের রোগ প্রতিরোধ করে। অর্থাৎ রোগ প্রতিরোধ করতে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা কি কি দেখলাম? যে রক্ত আমাদের কি কি কাজ করে? শ্বাসকার্য, হরমোন পরিবহন করে, খাদ্য সার পরিবহন করে, বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানবদেহে রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মাত্রা, অর্থাৎ কোন রক্ত উপাদানটি কি পরিমাণ থাকলে সেটা স্বাভাবিক। লক্ষ্য করো, আমরা জানি যে আমাদের দেহে রক্তে প্লাজমা হচ্ছে 55% এবং রক্তকণিকা হচ্ছে 45%। তার মধ্যে হচ্ছে হোয়াইট ব্লাড সেল হচ্ছে 4% এবং রেড ব্লাড সেল হচ্ছে 41%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে আমাদের দেহে রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মাত্রা। লোহিত রক্তকণিকা পুরুষের ক্ষেত্রে 4.5 থেকে 5.5 লাখ প্রতি ঘন মিলিমিটারে। লোহিত রক্তকণিকার পরিমাণ পুরুষে 4.5 থেকে 5.5 লাখ প্রতি ঘন মিলিমিটারে এবং মহিলাদের ক্ষেত্রে 4 থেকে 5 লাখ প্রতি ঘন মিলিমিটারে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্বেত রক্তকণিকা, আমাদের দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ প্রতি ঘন মিলিমিটারে 4 থেকে 10,000, 4 থেকে 10,000, এটা হলো স্বাভাবিক মাত্রা। যখনই কোনো সমস্যা হয়, কোনো রোগ জীবাণু আক্রমণ করে, তখনই সেটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। শ্বেত রক্তকণিকাগুলোর যে উপাদানগুলো রয়েছে, নিউট্রোফিল হচ্ছে 40 থেকে 75%, অর্থাৎ মোট শ্বেত রক্তকণিকার 40 থেকে 75 ভাগ হচ্ছে নিউট্রোফিল এবং 1 থেকে 6 ভাগ হচ্ছে ইসিনোফিল। মনোসাইট হচ্ছে 2 থেকে 10% এবং লিম্ফোসাইট হচ্ছে 20 থেকে 45% প্রতি ঘন মিলিমিটারে। বেসোফিল হচ্ছে 0 থেকে 1%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন। পুরুষের ক্ষেত্রে এই হিমোগ্লোবিনের মাত্রা 14 থেকে 46 গ্রাম পার ডেসিলিটার এবং মহিলার ক্ষেত্রে 12 থেকে 14 লিটার, 14 গ্রাম পার লিটার, 12 থেকে 14 গ্রাম পার ডেসিলিটার। অনুচক্রিকা, মানবদেহে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধা বা তঞ্চন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবদেহে 50,000 থেকে 4 লাখ পর্যন্ত অনুচক্রিকা হতে পারে প্রতি ঘন মিলিমিটারে। অন্যান্য জৈব উপাদানগুলোর মধ্যে রয়েছে সিরাম ইউরিয়া, এটার পরিমাণ 15 থেকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং সিরাম ক্রিয়েটিনিনের পরিমাণ 0.5 থেকে 1.5 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোলেস্টেরলের পরিমাণ 0 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং বিলিরুবিনের পরিমাণ 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রক্তে শর্করার পরিমাণ আহারের পূর্বে সাধারণ স্বাভাবিক অবস্থা হচ্ছে 4 থেকে 6 মোল পার লিটার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের মানবদেহের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মাত্রা। এখন এই স্বাভাবিক মাত্রা কিন্তু সবসময় আমাদের দেহে বজায় থাকে না। যখন বিভিন্ন কারণে আমরা অসুস্থ হয়ে যাই, তখন এই স্বাভাবিক অবস্থাটি ব্যাঘাত ঘটে, সমস্যা সৃষ্টি হয়। অর্থাৎ মানবদেহে রক্তের উপাদান সময় যখন অস্বাভাবিক অবস্থা দেখা দেয়, তখন সেখানে কি কি সমস্যা হয়, চলো এটা দেখে নিই। প্রথমত হচ্ছে পলিসাইথেমিয়া, অর্থাৎ আমাদের মানবদেহের যে
নির্দিষ্ট পরিমাণ লোহিত রক্তকণিকা থাকে তার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। লোহিত রক্তকণিকার পরিমাণ যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তবে সেই সমস্যাটাকে বলা হয় পলিসাইথেমিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাঝে মাঝে আমাদের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ যে একটি নর্মাল আর একটি হচ্ছে অস্বাভাবিক অবস্থা, অ্যানিমিয়া অবস্থা, অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। এটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া, লোহিত রক্তকণিকা অস্বাভাবিকভাবে কমে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটি লক্ষ্য করো। এখানে তোমরা একটি স্বাভাবিক নর্মাল অবস্থা দেখতে পাচ্ছ এবং ডান পাশে একটি অস্বাভাবিক অবস্থা দেখতে পাচ্ছ। এটাকে বলা হয় লিউকেমিয়া। লিউকেমিয়া অর্থাৎ রক্তের শ্বেত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে যায়। মানুষের রক্তের শ্বেত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে যাওয়াকে লিউকেমিয়া বলা হয়। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে আরেকটি চিত্র লক্ষ্য করো। দেখো এখানে কি দেখতে পাচ্ছ যে অস্বাভাবিকভাবে অনুচক্রিকার সংখ্যা বেড়ে গেছে। এই অবস্থাটাকে বলা হয় থ্রোম্বোসাইটোসিস, অর্থাৎ অনুচক্রিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এছাড়াও যদি এই অনুচক্রিকার সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যায় তবে সেখানে যে সমস্যাটি সৃষ্টি হয় সেই সমস্যাটিকে বলা হয় পারপোরা। এই পারপোরার কারণে স্কিনে স্পট অর্থাৎ দাগের সৃষ্টি হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা রক্তের উপাদানসমূহের অস্বাভাবিকতার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পেলাম। পলিসাইথেমিয়া, লোহিত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি, তারপরে হচ্ছে অ্যানিমিয়া, লোহিত রক্তকণিকার অস্বাভাবিক কমে যাওয়া, লিউকোমিয়া, শ্বেত রক্তকণিকার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, থ্রোম্বোসাইটোসিস, অনুচক্রিকার পরিমাণ বেড়ে যাওয়া এবং অনুচক্রিকা কমে যাওয়া, এটা হচ্ছে পারপোরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাস একেবারে শেষের দিকে চলে এসেছি। আশা করি নিশ্চয়ই পর্যন্ত যা উপস্থাপন করেছি তা নিশ্চয়ই তোমরা গভীর মনোযোগ সহকারে পাঠটি দেখেছো এবং বুঝতে সক্ষম হয়েছো। এবার তোমাদের জন্য প্রশ্ন উত্তর। আশা করি নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তরল যোজক কলার উদাহরণ কোনটি? তরল যোজক কলার উদাহরণ হচ্ছে রক্ত বা ব্লাড। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সঠিক উত্তর দিয়েছো। রক্তে কত ভাগ রক্তকণিকা থাকে? আশা করি নিশ্চয়ই এটার উত্তর তোমাদের জানা, 45 ভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিমোগ্লোবিন ধারণ করে কোন রক্তকণিকা? নিশ্চয়ই তোমরা এটা ইতিমধ্যে জেনে গিয়েছো, লোহিত রক্তকণিকা। সম্পূর্ণ কোষ নয় কোন রক্তকণিকা? সম্পূর্ণ কোষ নয় হচ্ছে অনুচক্রিকা বা থ্রোম্বোসাইটোসিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্বেত রক্তকণিকা কত প্রকার হয়ে থাকে? শ্বেত রক্তকণিকা প্রধানত দুই ধরনের হয়ে থাকে, অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, লিউকোসাইট এবং মনোসাইট কোন ধরনের রক্তকণিকা? লিউকোসাইট এবং মনোসাইট এরা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অর্থাৎ এদের সাইটোপ্লাজম দানাহীন, কোনো দানা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, প্লেটলেট কোন অংশের কোষের কোন অংশ? প্লেটলেট কোন কোষের অংশ? এটা সাধারণত অস্থিমজ্জার ছিন্ন অংশ। অস্থিমজ্জা কোষের ছিন্ন অংশ হচ্ছে প্লেটলেট। রক্তের প্রধান কাজ কি? রক্তের প্রধান কাজ হচ্ছে পরিবহন, বিভিন্ন উপাদান পরিবহন করা। লিউকোমিয়া, লিউকোমিয়া কেন হয়, কি ঘটে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, রক্তে যদি শ্বেত রক্তকণিকার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় তবে সেই অবস্থাটাকে লিউকোমিয়া বলা হয়। সর্বশেষ প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত? রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা পুরুষের ক্ষেত্রে 14 থেকে 46 গ্রাম পার ডেসিলিটার, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 12 থেকে 14 গ্রাম পার ডেসিলিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যাবার আগে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়ে যেতে চাই। বাড়ির কাজটি হচ্ছে রক্তের কম্পোজিশন বা উপাদানসমূহ ব্যাখ্যা করো এবং রক্তের কাজ ও উপাদানসমূহের অস্বাভাবিকতায় ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নিশ্চয়ই তোমরা আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এডুকেশনাল প্রপার্টিসের সাথে আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিস সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।